লক্ষ্মী স্টুডিওর ধারাবাহিক আয়োজন লিও তলস্তয়ের কালজয়ী উপন্যাস আনা কারেনিনার নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ থাকছে আনা কারেনিনার ৩৮তম পর্ব। এমন কোনো পরিস্থিতি নেই যার সঙ্গে মানুষ নিজেকে খাপ খাওয়াতে পারে না, বিশেষ করে সে যদি দেখে চারপাশের সকলেই সেই পরিস্থিতির মধ্যেই বাস করছে। সেদিন রাতে যে অবস্থায় সে ছিল তার মধ্যেও সে যে শান্তিতে ঘুমোতে পারে, এটা লেভিন ৩ মাস আগে বিশ্বাসই করতে পারত না। নিজের সামর্থ্যের বাইরে একটা উদ্দেশ্যহীন অপ্রয়োজনীয় জীবনযাপন করতে গিয়ে সে রাতের সেই চূড়ান্ত মাতলামির কদর্যতার পরে, যে মানুষটি একদিন তার স্ত্রীর প্রেমে পড়েছিল, তার সঙ্গে অসঙ্গত বন্ধুত্ব করবার পরে, যে নারীকে পতিতা ছাড়া অন্য কোনো আখ্যা দেওয়া যায় না, তার সঙ্গে ততোধিক অসঙ্গত সাক্ষাতের পরে এবং সেই নারীর আকর্ষণে মজে স্ত্রীকে তীব্র দুঃখ দেবার পরে, এসব কিছুর পরেও সে যে শান্তিতে ঘুমোতে পারে, এটা তো বিশ্বাসই করা যায় না। অথচ সারাদিনের ক্লান্তি, রাতের গভীরতা আর মদের প্রভাব মিলিয়ে তাকে ঘুম পাড়িয়েই দিল, আর সেটা বেশ গভীর ঘুম। দরজা খোলার শব্দে সকাল ৫টায় তার ঘুম ভাঙল। বিছানায় বসে চারদিকে একবার তাকালো। কিটি বিছানায় নেই। দেয়ালের ওপাশে একটা আলো নড়ছে। কিটির পায়ের শব্দও শোনা গেল। আধো ঘুমের মধ্যেই সে বিড়বিড় করে বলল, কি কি কিটি, কি করছো? মোমবাতিটা হাতে নিয়ে এপাশে এসে কিটি বলল, কিছু না, কেমন যেন ভালো লাগছে না। কথার শেষে সে বিশেষ মিষ্টি করে অর্থপূর্ণ হাসি হেসে উঠল। লেভিন ভয় পেয়ে বলল, তুমি কি বলতে চাও যে শুরু হয়ে গেছে? তাহলে তো এখনই ডেকে পাঠাতে হয়। বলেই তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে সে পোশাক পরতে লাগলো। তার কাঁধে হাত রেখে কিটি বলল, না না, হয়তো কিছুই না, শুধু একটু অসুস্থ বোধ হচ্ছে। এর মধ্যেই সে ভাবটা কেটে গেছে। বিছানায় এসে মোমবাতিটা নিভিয়ে দিয়ে সে চুপচাপ শুয়ে পড়ল। তার এই চুপচাপ থাকা আর যেভাবে সে নিঃশ্বাস চেপে আছে, তাতে লেভিনের কেমন সন্দেহ হতে লাগলো। কিন্তু তা সত্ত্বেও সে এতই ক্লান্ত ছিল যে তখনই আবার ঘুমিয়ে পড়ল। ৭টার সময় কাঁধের উপর কিটির হাতের ছোঁয়া লাগায় ও তার ফিস ফিস কথায় লেভিনের ঘুম ভেঙে গেল। একদিকে তাকে জাগিয়ে তোলার অনিচ্ছা, অন্যদিকে তাকে কিছু বলার প্রয়োজন। কিটি যেন এই দোটানার মধ্যে পড়ে গেছে। কোস্তোয়া, ভয় পেও না, এটা কিছু না। তবু মনে হচ্ছে তুমি বরং লিজাভেতা পেত্রাভনাকে ডাকতে পাঠাও। মোমবাতিটা আবার জ্বালানো হলো। কিটি বিছানার এক কোণে বসে আছে। দোহাই তোমার, ভয় পেও না, এটা কিছু না, আমি মোটেই ভয় পাচ্ছি না। লেভিনের ভয়ার্ত মুখটা দেখে কিটি বলল। তারপর তার হাতটা টেনে নিয়ে নিজের বুকে ও ঠোঁটে চেপে ধরল। নিজের কথা ভুলে গিয়ে লেভিন লাফ দিয়ে বিছানা থেকে নামল। কিটির ওপর থেকে চোখ না সরিয়েই ড্রেসিং গাউনটা পরল, আর তারপরে নিচু হয়ে কিটির দিকে তাকিয়ে রইল। তার ছুটে বাইরে যাওয়াই উচিত, কিন্তু কিটির দৃষ্টির বাইরে চলে যেতে কিছুতেই পারল না। কিটির মুখ, চোখ, তার প্রতিটি ভাবকে তার মতো আর কে চেনে? অথচ আগে কখনো সে কিটিকে এ অবস্থায় দেখেনি। সেদিন রাতেই এই অবস্থায় যে কষ্ট সে তাকে দিয়েছে, সে কথা ভেবে তার নিজের প্রতি ঘেন্না হতে লাগলো। নরম চুলের পরিমণ্ডলের মধ্যে তার রাঙা মুখখানি থেকে আনন্দ ও দৃঢ়চিত্ততা যেন ঠিকরে বের হচ্ছে। লেভিনের দিকে তাকিয়ে কিটি হাসতে লাগলো। তারপরেই হঠাৎ তার ভুরু কাঁপতে লাগলো, মাথাটা পেছনে সরে গেল। দ্রুত লেভিনের পাশে গিয়ে তার হাতটা চেপে ধরে তাকে জড়িয়ে ধরল। তার গরম নিঃশ্বাস পড়তে লাগলো লেভিনের গায়ে। সে কষ্ট পাচ্ছে, আর সেই কষ্টের কথাই যেন লেভিনকে জানাচ্ছে। অভ্যাস মতো এজন্য লেভিন প্রথমে নিজেকেই দোষী মনে করল, কিন্তু কিটির চোখের নরম চাউনিই তাকে বলে দিল নিজের কষ্টের জন্য কিটি লেভিনকে দোষ দিচ্ছে না, বরং সেজন্য তাকে ভালোবাসছে। তবু লেভিন নিজেকে জিজ্ঞাসা না করে পারল না, আমি ছাড়া আর কার দোষ?
একজন দোষী তো চাই, কিন্তু দোষীকে খুঁজে পাওয়া গেল না। কিটি কষ্ট পাচ্ছে, কষ্টের কথা জানাচ্ছে, কিন্তু সেই কষ্টেই তার সুখ, আনন্দ। লেভিন বুঝতে পারল কিটির মনের মধ্যে একটা আশ্চর্য কিছু ঘটে চলেছে। সেটা যে কি তা সে জানে না, সেটা তার বুদ্ধির অতীত। আমি মামনিকে ডেকে পাঠিয়েছি, তুমি তাড়াতাড়ি লিজাভেতার কাছে যাও। কোস্তোয়া, না না, এটা কিছু না, এটা কেটে গেছে। ঘন্টার কাছে গিয়ে কিটি সেটা বাজালো। ওই যে, এবার তুমি যেতে পারো, পাশা আসছে, আমিও ভালো আছি। লেভিন দেখে অবাক হলো যে কিটি বোনাটা হাতে নিয়ে আবার বুনতে শুরু করলো। এক দরজা দিয়ে বেরিয়ে যেতেই লেভিন শুনতে পেল আর এক দরজা দিয়ে ছোট্ট দাসীটি ঘরে ঢুকল। লেভিন থামল, কান পেতে শুনল। কিটি তাকে বিস্তারিত নির্দেশ দিচ্ছে এবং বিছানাটা সরাবার ব্যাপারে দাসীকে সাহায্য করছে। লেভিন পোশাক পরে নিল। ঘোড়া জুততে জুততে সে আবার শোবার ঘরে ফিরে গেল, পা টিপে টিপে নয়, যেন পাখায় ভর দিয়ে। দুটি দাসী উৎকণ্ঠিত মুখে ঘরের জিনিসপত্র নতুন করে গুছিয়ে দিচ্ছে। সেলাইটা হাতে নিয়েই কিটি এদিক থেকে ওদিক যাচ্ছে আর দাসীদের নানা রকম হুকুম করছে। আমি ডাক্তারের কাছে যাচ্ছি, লিজাভেতা পেত্রাভনার কাছে লোক পাঠানো তক আমি নিজেই একবার যাব। তোমার আর কিছু চাই কি? ডলির কাছে যাব কি? কিটি এমনভাবে তাকালো যেন তার কোনো কথাই শুনতে পায়নি। হ্যাঁ হ্যাঁ, যাও, চলে যাও। ভ্রু কুঁচকে হাত নাড়িয়ে তাকে চলে যাবার ইঙ্গিত করে কিটি বিড়বিড় করে কথাগুলো বলল। বসবার ঘরে ঢুকতেই হঠাৎ শোবার ঘর থেকে একটা করুণ আর্তনাদ তার কানে এলো। সে থেমে গেল। কিছুক্ষণ পর্যন্ত সে বুঝতেই পারল না সে আর্তনাদটা কার। তারপর নিজের মনেই বলল, ও হ্যাঁ, কিটি। দুই হাতে কান ঢেকে সে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে গেল। প্রভু, দয়া করো, ক্ষমা করো, আমাদের সহায় হও। অপ্রত্যাশিতভাবে কথাগুলো তার ঠোঁট দিয়ে বেরিয়ে গেল, আর নাস্তিক হয়েও কথাগুলো সে বারবার উচ্চারণ করতে লাগলো। আর সেটা শুধু ঠোঁট দিয়েই নয়। এই সংকট মুহূর্তে সে বুঝতে পারল যে তার সন্দেহ এবং যুক্তি দিয়ে ধর্মবিশ্বাসের মূল বিধানগুলোকে স্বীকার করবার অক্ষমতা, এর কোনোটাই ঈশ্বরের করুণা ভিক্ষা করা থেকে তাকে বিরত করতে পারবে না। সে সব কিছুই ছায়ের মতো তার মন থেকে খসে পড়েছে। যার হতে সে নিজে, তার আত্মা, তার ভালোবাসা সব কিছুই নিবেদিত, তাকে ছাড়া আর কার কাছে সে আবেদন জানাবে? ঘোড়া তখনও জোতা হয়নি দেখে পাছে 1 সেকেন্ডও দেরি হয় সেই ভয়ে সে পায়ে হেঁটেই যাত্রা করল। কুজমাকে বলে গেল তাকে যেন পথে তুলে নেয়। মোড়ের মাথায় একটা ভাড়াটে স্লেজকে ছুটে আসতে দেখল। ভেলভেটের জ্যাকেট জড়িয়ে, মাথায় একটা শাল জড়িয়ে লিজাভেতা পেত্রাভনা স্লেজের মধ্যে বসে আছে। ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ। তাকে চিনতে পেরে লেভিন বিড়বিড় করে বলে উঠল। কোচনকে গাড়ি থামাতে না বলে সে নিজে স্লেজের পাশে ছুটতে লাগলো। লিজাভেতা পেত্রাভনা শুধালো, 2 ঘন্টা? তার বেশি নয়? পিওতর দিমিত্রিসকে নিয়ে আসুন, তবে তাড়াতাড়ির কিছু নেই, আর ওষুধের দোকান থেকে কিছুটা আফিম আনবেন। তাহলে সব কিছুই ঠিক হয়ে যাবে তো? ঈশ্বর, করুণা করো, ক্ষমা করো, আমাদের সহায় হও। কথাগুলো বলতে বলতে লেভিন দেখল তার ঘোড়াটা ফটক দিয়ে বেরিয়ে আসছে। এক লাফে স্লেজে উঠে কুজমার পাশে বসে কোচনকে ডাক্তারের বাড়ি যাবার নির্দেশ দিল। ডাক্তার তখনও ঘুম থেকে ওঠেনি। চাকর বলল তার মনিব অনেক রাতে শুতে গেছেন, বলেছেন তাকে যেন না জাগানো হয়, তবে তিনি শিগগিরই উঠবেন। চাকরটি মন প্রাণ ঢেলে দিয়ে বাতির চিমনি পরিষ্কার করছে। কাচের চিমনির প্রতি লোকটির এই আগ্রহ আর লেভিনের বাড়িতে যা ঘটছে তার প্রতি এই উদাসীন্য দেখে লেভিন প্রথমে মনে খুব ধাক্কা খেল, কিন্তু পরে সে নিজেকেই বোঝালো যে তার মনের অবস্থাটা তো সকলের বুঝবার কথা নয়, আর নয় বলেই তাকে ভেবে চিনতে সাবধানে কাজ করতে হবে। ডাক্তার তখনও জাগেনি শুনে লেভিন 3টে কাজের পথ বেছে নিল। একটা চিঠি দিয়ে কুজমাকে পাঠাবে অন্য ডাক্তারের কাছে, নিজে ওষুধের দোকানে যাবে আফিম আনতে। সেখান থেকে ফিরে এসেও যদি দেখে যে ডাক্তার ঘুম থেকে ওঠেনি, তাহলে তাকে জাগাবার জন্য চাকরটাকে ঘুষ দিতে চেষ্টা করবে।
আর তাতেও যদি কাজ না হয় তো ভালো মন্দ যে কোনো উপায়ে তাকে ডেকে তুলবে। ওষুধের দোকানের সিটকে সহকারীটি অনেক টালবাহানার পরে আফিম দিতে রাজি হয়ে একটা বড় বোতল থেকে কিছুটা ওষুধ একটা ছোট বোতলে ঢাললো, তাতে লেবেল লাগালো। লেভিনের আপত্তি সত্ত্বেও সেটা সিল করলো এবং হয়তো কাগজ দিয়েও ভালো করে জড়াতো, কিন্তু ততক্ষণে ধৈর্যের বাঁধ ভেঙে লেভিন ছো মেরে তার হাত থেকে বোতলটা নিয়ে বড় কাচের দরজার দিকে ছুটে বেরিয়ে গেল। ডাক্তার তখনও ঘুম থেকে ওঠেনি। চাকরটা কার্পেট পাতা নিয়ে ব্যস্ত ছিল, সেও ডাক্তারকে জাগাতে চাইল না। লেভিন ধীরে সুস্থে একটা 10 রুবেলের নোট পকেট বই থেকে বের করে তার দিকে এগিয়ে ধরে নিচু গলায় তাকে বুঝিয়ে বলতে লাগলো যে দিন ও রাতের যে কোনো সময় যাবে বলে পিওতর দিমিত্রিস তাকে কথা দিয়েছে, কাজেই তার রাগ করবার কোনো কারণই নেই। কাজেই চাকর দয়া করে তাকে ডেকে দিক। চাকরটি রাজি হয়ে সিঁড়ি দিয়ে উঠে গেল। তার সঙ্গে লেভিনও বসবার ঘরে গেল। লেভিন শুনতে পেল দরজার ওপাশে ডাক্তার কাশছে, হাঁটা চলা করছে, হাত মুখ ধুচ্ছে, চিবিয়ে চিবিয়ে কথা বলছে। 3 মিনিট চলে গেল। লেভিনের মনে হলো বুঝি 1 ঘন্টা। সে আর অপেক্ষা করতে পারল না। পিওতর দিমিত্রিস, পিওতর দিমিত্রিস! দরজার ফাঁক দিয়ে মিনতি করে সে ডেকে বসল। ঈশ্বরের দোহাই, আমাকে ক্ষমা করুন। যে অবস্থায় আছেন সেই অবস্থায় একবার দেখা করার অনুমতি দিন আমাকে। ইতোমধ্যেই 2 ঘন্টা পার হয়ে গেছে। ঠিক 1 মিনিট, ঠিক 1 মিনিট। ডাক্তারের গলা ভেসে এলো। কথাটা বলবার সময় ডাক্তার যে হাসছিল সেটা বুঝতে পেরে লেভিনের বিস্ময়ের সীমা রইল না। শুধু একটা কথা শুনুন। 1 মিনিট। জুতো পরতে ডাক্তার 2 মিনিট কাটালো। আরও 2 মিনিট কাটলো পোশাক পরতে ও চুল আঁচড়াতে। পিওতর দিমিত্রিস! শখেদে কথা বলতে শুরু করতেই ডাক্তার বেরিয়ে এলো, ভালোভাবে চুল আঁচড়ানো ও সুসজ্জিত। এইসব ডাক্তারদের বিবেক বলে কিছুই নেই, লেভিন আপন মনেই বলল। এদিকে মানুষ মারা যায় আর ওরা চুলে চিরুনি চালায়। হাত বাড়িয়ে যেন ঠাট্টা সুরেই বলল, শুভ প্রাতঃকাল। এত তাড়া কিসের? স্ত্রীর অবস্থা সম্পর্কে সব বিবরণ জানাবার ফাঁকে ফাঁকে লেভিন বারবার ডাক্তারকে অনুরোধ করল অবিলম্বে তার সঙ্গে যেতে। আহা, তাড়াহুড়া করার কিছু নেই। আরে, এসব ব্যাপারে আপনি তো কিছুই জানেন না। আমার যাওয়ার কোনো দরকার আছে কি না সেটাই সন্দেহ, কিন্তু যাব বলে যখন কথা দিয়েছি তখন যাব। কিন্তু এত তাড়াতাড়ির কিছু নেই। দয়া করে বসুন। 1 পেয়ালা কফি চলবে কি? লেভিন এমনভাবে তার দিকে তাকালো যেন সে জানতে চাইল যে ডাক্তার তার সঙ্গে ঠাট্টা করছে কিনা, কিন্তু ডাক্তার সে পথেই যায়নি। সে হেসে বলল, আমি জানি, আমি জানি, আমিও তো সংসারী লোক, কিন্তু এই সব মুহূর্তে আমরা স্বামীরা কোনো কাজেই লাগি না। আমার একটি রোগিণী আছে যার এ ধরনের ঘটনা ঘটবার সময় তার স্বামী আস্তাবলে গিয়ে লুকিয়ে থাকেন। আপনি কি মনে করেন পিওতর দিমিত্রিস, শেষ পর্যন্ত সব কিছুই ভালোভাবে হবে তো? সব কথা শুনে তো মনে হচ্ছে প্রসব নিরাপদেই হবে। সেই সময় চাকর কফি নিয়ে ঘরে ঢুকলো। বিরক্তি ভরে তার দিকে তাকিয়ে লেভিন বলল, আর আপনি আমার সঙ্গে যাচ্ছেন তো? 1 ঘন্টার মধ্যেই। না না, ঈশ্বরের দোহাই। আহা, কফিটা তো শান্তিতে খেতে দিন। ডাক্তার নিজের জন্য কিছুটা কফি ঢেলে নিল। কেউ কোনো কথা বলল না। এই তুর্কিরা বেদম মারছে। সর্বশেষ ইস্তেহারটা পড়েছেন কি? একটি রুটি চিবোতে চিবোতে ডাক্তার শুধালো। অসহ্য! লাফ দিয়ে উঠে লেভিন চেঁচিয়ে বলল, আপনি কি 15 মিনিটের মধ্যে যাবেন? আধ ঘন্টার মধ্যে। ঠিক তো? বাড়িতে পৌঁছে শাশুড়ির সঙ্গে লেভিনের দেখা হয়ে গেল। দুজন একসঙ্গেই শোবার ঘরে গেল। বুড়ি প্রিন্সেসের চোখে জল, তার হাত কাঁপছে। লেভিনের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। উৎকণ্ঠিত অথচ উজ্জ্বল মুখে ঘর থেকে বেরিয়ে এলো লিজাভেতা পেত্রাভনা। তাকে দেখেই শাশুড়ি বলে উঠল, কি গো সোনা, ও কেমন আছে? সবে যে রকমটা হওয়া উচিত তাই হচ্ছে, সে বলল। ওকে শুয়ে থাকতে বলুন, তাহলে ওর কষ্টটা কম হবে। গোড়ার দিকে লেভিন মনে মনে ভেবে রেখেছিল যে এ অবস্থায় সে নিজেকে যথেষ্ট শক্ত ও সংযত রাখতে চেষ্টা করবে,
কিন্তু ডাক্তারের কাছ থেকে ফিরে এসে কিটির যন্ত্রণা দেখে সে আরও ঘন ঘন বলতে লাগলো, প্রভু দয়া করো, ক্ষমা করো, আমাদের সহায় হও। মাথাটা পেছন দিকে ঠেলে দীর্ঘশ্বাস ফেলতে লাগলো। তার ভয় হলো এ চাপ সহ্য করতে পারবে না, হয় ভেঙে পড়বে, না হয় পালিয়ে যাবে। তার যন্ত্রণা অবর্ণনীয়, অথচ সবে তো 1 ঘন্টা কেটেছে। 1 ঘন্টার পর আরেক ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, ক্রমে 5-5টি ঘন্টা কেটে গেল, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন ঘটল না। আর সেও সব কষ্ট সহ্য করেই চলল, কারণ তাছাড়া আর কিছুই করবার ছিল না। প্রতি মুহূর্তেই তার মনে হচ্ছিল যে সহ্যের একেবারে শেষ সীমায় পৌঁছে গেছে, এবার নির্ঘাত তার বুকটা ভেঙে যাবে। অথচ মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা পার হতে লাগলো, আর সেই সঙ্গে তার ভয় ও উৎকণ্ঠাও শক্তিতে ও তীব্রতায় বেড়ে চলল। যে সাধারণ পরিবেশ ছাড়া জীবন চলতে পারে না, সেটাই তার কাছে হারিয়ে গেছে সময়ের জ্ঞান। লিজাবেতা পেত্রোভনা যখন প্রিন্সেসকে আর লেভিনকে পর্দার ওপাশে গিয়ে একটা মোমবাতি জ্বালাতে বলল, তখন সে দেখে অবাক হয়ে গেল যে সবে সন্ধ্যা 5টা বাজে। কেউ যদি তখন তাকে বলতো যে সকাল 10টা বাজে, তাহলেও সে ওই একই রকম অবাক হয়ে যেত। যেমন সময়ের ব্যাপারে, তেমনি স্থানের ব্যাপারেও তার কোনো জ্ঞান রইল না। শুধু একটা জিনিস সে বুঝতে পারছে, গত বছর কোনো মফস্বল শহরের হোটেলে তার ভাইয়ের মৃত্যুশয্যায় যা যা ঘটেছিল, এখানেও ঠিক সেই সবই ঘটছে, কিন্তু সেখানকার ঘটনা ছিল দুঃখের, আর এখানকার ঘটনা আনন্দের। সেই দুঃখ ও এই আনন্দ দুই সাধারণ জীবনযাত্রার অতীত, অনেক ঊর্ধ্বে অবস্থিত। তারা যেন সাধারণ জীবনযাত্রার মাঝে এমন একটি ফাঁক, যার ভিতর দিয়ে অনেক দূরের কিছুকে দেখা যায়। দুটো ঘটনাই সমান যন্ত্রণাদায়ক, আর সমানভাবে এমনই দূরাতিক্রমণীয় উচ্চতায় অবস্থিত, যেখানে মন আগে কখনো উড়ে যেতে পারেনি, বুদ্ধি যেখানে মানুষকে পৌঁছে দিতে পারে না। প্রভু দয়া করো, ক্ষমা করো, আমাদের সহায় হও। নিঃশ্বাস বন্ধ করে বারবার সে কথাগুলো উচ্চারণ করতে লাগলো। এতদিন সে মনে করত ঈশ্বরের কাছ থেকে সে সম্পূর্ণ বিচ্ছিন্ন, কিন্তু আজ সে একেবারে সরলতায় ও বিশ্বাসে তাকে ডাকছে, ঠিক যেভাবে সে ডাকত শৈশবে ও প্রথম যৌবনে। দুটো স্বতন্ত্র মনোভাবের ভিতর দিয়ে সে এই সময়টা কাটাতে লাগলো। এক যখন কিটির কাছ থেকে সরে গিয়ে ডাক্তারের সঙ্গে থাকে, আর ডাক্তার একটার পর একটা মোটা সিগারেট টেনে টেনে সেটাকে সায়দানিতে চেপে রাখে, অথবা ডলি ও প্রিন্সেসের সঙ্গে থাকে, আর তারা ডিনার, রাজনীতি ও মারিয়া পেত্রাভনার অসুখ নিয়ে আলোচনা করে। আর এটা যখন সে কিটির মাথার কাছে বসে থাকে, তার কষ্ট দেখে নিজেও সহ্যাতীত কষ্ট পায়, আর অনবরত প্রার্থনা করতে। কিন্তু আর যাই করুন, মুখের দিকে তাকায়, যখনই সে ফিসফিস করে বলে, আমি তোমাকে কষ্ট দিচ্ছি, অমনি তার সব রাগ গিয়ে পড়ে ঈশ্বরের উপর। কিন্তু ঈশ্বরের কথা মনে হতেই লেভিন তারই কাছে ক্ষমা ও করুণা ভিক্ষা করতে থাকে। তখন ভোর হয়েছে কি অনেক বেলা হয়েছে তাও তার খেয়াল নেই। মোমবাতিগুলো জ্বলে জ্বলে শেষ হয়ে গেছে। ডলি এইমাত্র পড়ার ঘরে ঢুকলো। এবার ডাক্তারের একটু শুয়ে পড়া উচিত। হাতল চেয়ারে বসে লেভিন ডাক্তারের মুখে একজন নকল সম্মোহনকারীর গল্প শুনছিল, আর তার জ্বলন্ত চুরুটের মুখে জমে ওঠা ছাইগুলো দেখছিল। সেই সময়টা সব কিছুই চুপচাপ, সেও অন্যমনস্ক। কি যে ঘটে চলেছে তা সে সম্পূর্ণ ভুলে গেছে। ডাক্তারের কথাগুলোও যেন সে শুনতে ও বুঝতে পারছে। হঠাৎ অন্য সব চিৎকার হতে সম্পূর্ণ আলাদা একটা চিৎকার তার কানে এলো। চিৎকারটা এতই ভয়াবহ যে লাফিয়ে না উঠে রুদ্ধশ্বাসে ভয়ার্ত ও জিজ্ঞাসু দৃষ্টিতে সে ডাক্তারের দিকে তাকালো। ডাক্তার মাথাটা খাড়া করে কি যেন শুনলো, তারপর মাথা নেড়ে একটু হাসলো। এখন সব কিছুই এমন অসাধারণ হয়ে উঠেছে যে কোনো কিছুই আর লেভিনকে অবাক করে দিতে পারে না। মনে হচ্ছে যা হওয়া উচিত তাই হয়েছে। এই কথা ভেবে সে যেমন ছিল তেমনই বসে রইল। কিন্তু এমনভাবে চিৎকার করলো কে? এবার সে লাফ দিয়ে উঠে পা টিপে টিপে শোবার ঘরে গেল। লিজাবেতা পেত্রাভনা ও প্রিন্সেস সেখানেই ছিল।
সে গিয়ে বিছানায় মাথার কাছে বসল। চিৎকার থেমে গেছে, কিন্তু একটা কিছু পরিবর্তন ঘটেছে। পরিবর্তনটা যে কি তা সে দেখতে বা বুঝতে পারল না, সে ইচ্ছেও তার নেই। লিজাবেতা পেত্রাবনার মুখ দেখেই সে বুঝতে পারল ব্যাপারটা ঘটেছে। কিটির ফোলা ফোলা বিকৃত মুখটা লেভিনের দিকে ফেরানো, সে যেন তাকেই খুঁজছে। হাত দুটি তুলে সে লেভিনের হাতটাই খুঁজছে। নিজের ঠান্ডা হাত দিয়ে কিটির গরম হাত দুখানি ধরে লেভিনের নিজের মুখের উপর চেপে ধরল। খুব তাড়াতাড়ি কিটি বলে উঠল, যেও না, চলে যেও না। আমি ভয় পাইনি। মামনি, আমার কানের দুল দুটো খুলে নাও, লাগছে। তোমরা ভয় পাওনি তো? শীঘ্রই লিজাবেতা পেত্রাবনা। দ্রুত কথা বলতে বলতে সে হাসতে চেষ্টা করল, কিন্তু হঠাৎ তার মুখটা বিকৃত হয়ে উঠল। লেভিনকে ঠেলে সরিয়ে দিল। ওহ, কি ভীষণ! আমি মরে যাব বলেই সে আরেকবার সেই অস্বাভাবিকভাবে চিৎকার করে উঠল। দুই হাতে মাথাটা চেপে ধরে লেভিন ঘর থেকে পালিয়ে গেল। শান্ত হও, সব ঠিক আছে, ডলি তাকে বলল। তারা যাই বলুক, লেভিন বুঝল যে সর্বনাশ আসন্ন। পাশের ঘরে গিয়ে দরজায় মাথা রেখে সেই অবিশ্বাস্য আর্তনাদ ও গর্জন শুনতে লাগলো। সে জানে একদিন যে ছিল কিটি, এ তারই আর্তনাদ। সন্তান লাভের বাসনা তার মন থেকে আগেই চলে গেছে। সন্তানের কথা সে ভাবতেও পারছে না। এমনকি কিটি বেঁচে থাকুক তাও বুঝি সে চায় না। সে চায় শুধু এই ভয়ঙ্কর যন্ত্রণার অবসান। ডাক্তারকে আসতে দেখে তার হাত চেপে ধরে সে চেঁচিয়ে উঠল, ডাক্তার! এসব কি হয়েছে? হায় ঈশ্বর, প্রায় শেষ, ডাক্তার বলল। কথাটা বলার সময় তার মুখটা এমন গম্ভীর দেখালো যে লেভিনের মনে হলো প্রায় শেষ মানে কিটি মরতে চলেছে। সে যে কি করছে তা না বুঝেই সে ছুটে শোবার ঘরে চলে গেল। প্রথমেই তার চোখে পড়ল লিজাবেতা পেত্রাবনার মুখ, আগের চাইতে গম্ভীর ও তীক্ষ্ণ। কিটির মাথাটা গড়িয়ে পড়েছে। লেভিন কাঠের উঁচু খাটটার উপর মাথাটা রাখল। মনে হলো তার বুকটা ভেঙে যাবে। ভয়ঙ্কর চিৎকারটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তারপরেই ভয়ঙ্করতার একেবারে শেষ সীমায় পৌঁছে চিৎকারটা হঠাৎ থেমে গেল। লেভিন নিজের কানকে বিশ্বাস করতে পারল না, কিন্তু কথাটা ঠিক। আর্তনাদ থেমে গেছে। আস্তে আস্তে নড়াচড়ার একটা খসখস শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। দ্রুত শ্বাস টানতে টানতে ভাঙা গলায় নরম শান্ত স্বরে কিটি বলল, সব শেষ। লেভিন মাথা তুলল। চাদরের উপর নিশ্চল হাত রেখে কিটি শুয়ে আছে, চুপচাপ ও অবর্ণনীয় মিষ্টতায় ভরা। তার দিকে তাকিয়ে আছে, বৃথায় হাসতে চেষ্টা করছে। আর গত 22 বছর ধরে যে ভয়ঙ্কর ও রহস্যময় জগতে লেভিন বাস করছিল, সহসা সেখান থেকে ফিরে এলো তার আগেকার পরিচিত জগতে। সে জগতের নব বিচ্ছুরিত সুখের ঝলক যেন সে সইতে পারছে না। টান টান তারগুলো যেন ছিঁড়ে গেছে। বুকের মধ্যে উথলে উঠছে সুখের অশ্রু। সারা শরীর কাঁপছে, মুখে কথা সরছে না। বিছানার পাশে হাঁটু ভেঙে বসে স্ত্রীর হাতটা ঠোঁটের কাছে নিয়ে সে চুমোয় চুমোয় ভরে দিল। প্রতিদানে কিটি তার আঙুলগুলো দিয়ে মৃদু চাপ দিতে লাগলো। ইতোমধ্যে বিছানার পায়ের দিকে লিজাবেতা পেত্রাবনার কুশলী হাতের মধ্যে যে মানব জীবনটির অস্তিত্ব এর আগে কোথাও ছিল না, অথচ এখন থেকে থাকবে এবং অন্য সব মানুষের মতোই তাৎপর্যপূর্ণ হয়ে বংশবৃদ্ধি করে চলবে, সেই জীবনটি পল্তের শেষ প্রান্তে প্রজ্বলিত কম্পিত অগ্নিশিখার মতোই কাঁপতে লাগলো। লেভিন শুনতে পেল। কম্পিত হাতে শিশুটির পিঠ চাপড়ে মারতে মারতে লিজাবেতা পেত্রাবনা বলছে, বেঁচে আছে, পুত্র সন্তান, আর ভয় নেই। সত্যি মামনি? কিটির গলা শোনা গেল। প্রিন্সেসের ফোঁস কান্নাতেই সে তার জবাব পেল, কিন্তু সেই নৈশব্দের মধ্যে সন্দেহাতীত জবাব এলো ঘরের চাপা কণ্ঠস্বরগুলো থেকে, সম্পূর্ণ স্বতন্ত্র একটি নতুন কণ্ঠ। সব সৌজন্যকে অস্বীকার করে নির্ভীক সাহসী কণ্ঠে ঘোষিত হলো একটি সম্পূর্ণ নতুন মানবের আবির্ভাব। কোথা থেকে সে এলো তা কেউ জানে না। কিছুক্ষণ আগে যদি কেউ লেভিনকে বলতো যে কিটি মারা গেছে, তার সঙ্গে সে নিজেও মারা গেছে,
আর তার সন্তানরা সব দেবদূত হয়ে গেছে, তাহলেও সে বিস্মিত হতো না। কিন্তু এখন বাস্তব জগতে ফিরে এসে কিটি যে বেঁচে আছে ও সুস্থ আছে এবং এই কর্কশ চিৎকারক জীবটি যে তারই ছেলে, এ কথা বুঝতে অনেকখানি সযত্ন কল্পনার প্রয়োজন হলো। কিটি বেঁচে আছে, তার যন্ত্রণার অবসান হয়েছে, আর লেভিনের সুখ তো ভাষায় প্রকাশ করা যায় না। এই সুখই তো সে চেয়েছিল। আর এই শিশু, কোথা হতে সে এলো, কেন এলো, কে সে? একটি শিশুর ধারণার সঙ্গে কিছুতেই সে নিজেকে খাপ খাওয়াতে পারছে না। এজন্য একটা বিঘ্ন, একটি অতিরিক্ত অস্তিত্ব। এর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে তার অনেক দিন লাগবে। রাত 9টার পরে বুড়ো প্রিন্স, কোজনিসেভ ও অবলন্স্কি লেভিনের বসবার ঘরে বসেছিল। প্রসূতির আলোচনা শেষ করে তারা অন্য আলোচনা শুরু করলো। সেসব কথা শুনতে শুনতে লেভিনের মন চলে গেল আজ ও গতকালের ঘটনাবলিতে। তার মনে হলো সেই থেকে বুঝি 100 বছর পার হয়ে গেছে। গতকালের ক্লাবের ডিনারের আলোচনা শুনতে শুনতে সে ভাবল, কিটি এখন কি করছে? ঘুমিয়ে পড়েছে কি? সে কেমন আছে, কি ভাবছে? ছেলে দিমিত্রি কি কাঁদছে? আর আলোচনার মাঝখানে, একটা কথার মাঝখানেই সে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। কাউকে দিয়ে খবর পাঠিও আমি একবার ওর কাছে যেতে পারি কিনা। বুড়ো প্রিন্স বলল, পাঠাবো। কিটির কাছে যাবার আগ্রহ আতিশয্যে না থেমেই লেভিন জবাব দিল। কিটি ঘুমোয়নি, আস্তে আস্তে মায়ের সঙ্গে কথা বলছে, শিশুর নামকরণ অনুষ্ঠানের পরিকল্পনা করছে। হাত মুখ ধুয়ে চুল আঁচড়ে নীলের ছোপ লাগা একটা শৌখিন টুপি পরে কিটি চিত হয়ে শুয়ে আছে। হাত দুটি রেখেছে কম্বলের বাইরে। এমন চোখে সে লেভিনের দিকে তাকালো যাতে সে বুঝলো যে কিটি তাকে কাছে ডাকছে। সে যত কাছে এগোতে লাগলো, কিটির উজ্জ্বল চোখ দুটি ততই উজ্জ্বলতর হতে লাগলো। তার মুখে ফুটে উঠল মর্ত্য থেকে অমর্ত্যের সেই পরিবর্তন যা দেখা যায় মুমূর্ষুর মুখে। শুধু কিটির বেলায় সে পরিবর্তন স্বাগত আবির্ভাবের, আর তাদের বেলায় চিরবিদায়ের। কিটি লেভিনের হাত ধরে জিজ্ঞাসা করল সে ঘুমিয়েছিল কিনা। লেভিন কোনো জবাব দিতে পারল না, মুখটা ঘুরিয়ে নিল এবং নিজের দুর্বলতার জন্য নিজেকেই দোষী করল। কিটি বলল, আমি একটু ঘুমিয়েছি কোস্ত, এখন বেশ ভালো লাগছে। লেভিনের দিকে তাকিয়ে তার মুখের ভাবটা বদলে গেল। শিশুটি কেঁদে ওঠায় সে বলল, ওকে আমার কাছে দাও লিজাবেতা পেত্রোভনা, আমার স্বামীকে দেখাবো। বটেই তো, বাবা তো দেখবেই। একটি লাল লাল বিচিত্র জীবকে তুলে ধরে লিজাবেতা পেত্রোভনা বলল। সেই সকরুণ ক্ষুদ্র প্রাণীটির দিকে তাকিয়ে লেভিন বৃথায় নিজের অন্তরে পিতৃস্নেহের অস্তিত্ব খুঁজতে লাগলো। বিরক্তি ছাড়া আর কোনো অনুভূতি তার মনে জাগলো না। কিন্তু লিজাবেতা পেত্রোভনা যখন নরম স্প্রিংয়ের মতো ছড়ানো হাত দুটো ধরে তাতে নরম কাপড় জড়াতে লাগলো, তখন ওই প্রাণীটির জন্যই তার মনে করুণা দেখা দিল। পাছে ওর আঘাত লাগে এই আশঙ্কায় লেভিন লিজাবেতার হাতটা চেপে ধরল। লিজাবেতা পেত্রোভনা হেসে উঠল, বলল, ভয় পাবেন না, আমি ওকে ব্যথা দেব না। বাঁকা চোখে তাকিয়ে কিটি সবকিছুই দেখছিল। উঠে বসবার চেষ্টায় সে বলল, ওকে আমার কাছে এনে দাও, আমাকে দাও। দেখুন একাতেরিনা আলেকজান্দ্রাভনা, ওরকম করবেন না, সবুর করুন, আপনার কাছেও দেব। আগে ওর বাপিকে দেখাই কেমন বড় সড়ো ছেলে হয়েছে। কি সুন্দর ছেলে, লিজাবেতা পেত্রোভনা বলল। লেভিন একটা হতাশার নিঃশ্বাস ফেলল। শিশুকে দেখে তার মনে জেগেছে শুধু করুণা ও বিতৃষ্ণার ভাব। যা আশা করেছিল তেমনটি মোটেই নয়। লিজাবেতা পেত্রোভনা যখন শিশুটিকে মাই খাওয়াতে শেখাতে লাগলো, সেই সুযোগে লেভিন ঘুরে দাঁড়ালো। হঠাৎ হাসি শুনে সে মুখ ফেরালো। কিটি হাসছে, শিশুটি মাই খাচ্ছে। থাক, প্রথমবারের পক্ষে যথেষ্ট হয়েছে, লিজাবেতা পেত্রোভনা বলল। কিন্তু কিটি ছেলেকে ছাড়ল না। একসময় কিটির কোলের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। লেভিন যাতে দেখতে পায় সেইভাবে ঘুরে কিটি বলল, একবার দেখো। শীর্ণ ছোট মুখটা কুঁচকে শিশুটি হাঁচি দিল। হেসে প্রায় কেঁদে ফেলার উপক্রম করে লেভিন স্ত্রীকে চুমু খেয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এই ছোট্ট প্রাণীটির জন্য যেরকম অনুভূতি হবে বলে সে আশা করেছিল তা মোটেই হয়নি।
তার অনুভূতিতে আনন্দ বা খুশির ছোঁয়াচ নেই, বরং নতুন ভয় তাকে পেয়ে বসেছে। দুর্বলতার নতুন ক্ষেত্র যেন আবিষ্কৃত হয়েছে। এই নতুন চেতনা প্রথমে এতই বেদনাদায়ক হয়ে দেখা দিল, অসহায় শিশুটির আঘাত পাবার ভয় এত বেশি হয়ে উঠল যে শিশুটি হাঁচি দেবার সময় সে অর্থহীন আনন্দ, এমনকি গর্বের একটি বিচিত্র অনুভূতি তার মনে জেগেছিল, সেটা আর খুঁজে পেল না। অবলস্কির অবস্থা খুব খারাপ চলেছে। মোটা গাছের 2/3 বিক্রির সব টাকাটা সে ইতোমধ্যেই খরচ করে ফেলেছে, আর বাকি তৃতীয়াংশের দরুনও শতকরা 10 ভাগ বাদ দিয়ে বাকি টাকাটাও আগাম নিয়েছে। ব্যবসায়ীটি তার বেশি দিতে অস্বীকার করেছে। তার বিশেষ কারণ এই প্রথম দলীয় সম্পত্তিতে তার মালিকানা দাবি করে বাকি তৃতীয়াংশের দরুন রসিদে সই করতে আপত্তি করেছে। সংসার খরচে ও খুচরো দেনা মেটাতেই অবলস্কির মাইনের পুরোটাই ব্যয় হয়ে যায়। তার হাতে কোনো টাকা নেই। অবস্থাটা যেমন অদ্ভুত তেমনই অপ্রীতিকর। অবলস্কির মতে এ অবস্থার অবসান ঘটানো দরকার। তার বিচারে তার অত্যন্ত স্বল্প মাইনেই এ অবস্থার কারণ। 5 বছর আগে তার চাকরিটা বেশ ভালোই ছিল, কিন্তু আজ তার নেই। ব্যাংকের ডিরেক্টর পেত্রভ প্রায় 12,000, কোম্পানির ডিরেক্টর স্কিনস্কি পায় 17,000, ব্যাংকের প্রতিষ্ঠাতা মিতিন প্রায় 50,000। স্পষ্টতই আমি পড়ে পড়ে নাক ডাকাচ্ছিলাম, আর সেই ফাঁকে সকলেই আমাকে ছড়িয়ে গেছে। অবলস্কি নিজের মনেই কথাগুলো বলল, তাই এবার সে কান খাড়া করেছে, চোখ খোলা রেখেছে, আর শীতের শেষ নাগাদ একটা খুব ভালো চাকরির খোঁজ পেয়ে মস্কো থাকতেই প্রথম আক্রমণ শুরু করেছিল কাকা মামা বন্ধুদের মাধ্যমে, এবং তারপরে ব্যাপারটা যখন বেশ পেকে উঠেছে তখন নিজে গিয়ে সেন্ট পিটার্সবুর্গে কর্তা ব্যক্তিদের সঙ্গে দেখা করে এসেছে। এইসব চাকরির মাইনে এখন বছরে 1 থেকে 50,000। চাকরিটা হলো দক্ষিণ রেলওয়ে ও ব্যাংকের সংযুক্ত এজেন্সির কমিশনের সভাপতির পদে। এই চাকরিতে বিদ্যা বুদ্ধি ও কর্মশক্তি দুই এত বেশি পরিমাণে দরকার হয় না, যা যে কোনো একটি মানুষের মধ্যে থাকা সম্ভব নয়। যেহেতু এই সব গুণে গুণান্বিত একজন মানুষ খুঁজে পাওয়া যায় না, সেই হেতু কোনো অসৎ ব্যক্তির পরিবর্তে একজন সৎ ব্যক্তিকেই চাকরিটা দেওয়া ভালো। মস্কোর যে মহলে অবলস্কিরা চলাফেরা করে সেখানে তাকে একজন সৎ ব্যক্তি বলেই গণ্য করা হয়, আর সেই কারণে অন্য যে কোনো সাধারণ লোক অপেক্ষা এই চাকরিতে তার দাবি অনেক বেশি। চাকরিটার বেতন হবে বছরে 7 থেকে 10,000, আর মন্ত্রিসভায় চাকরিতে ইস্তফা না দিয়েও অবলস্কি চাকরিটা করতে পারবে। চাকরি পাওয়াটা নির্ভর করছে 2 মন্ত্রী 2 ইহুদির উপর। সংশ্লিষ্ট সকলের উপরেই চাপ দেওয়া হয়েছে। এবার সেন্ট পিটার্সবুর্গে নিজে গিয়ে অবলস্কির উচিত তাদের সঙ্গে দেখা করা। তার উপর বিবাহ বিচ্ছেদের ব্যাপারে একটা চূড়ান্ত জবাবের জন্য কারেনিনকে চাপ দেবে বলে সে আনাকে কথা দিয়েছে। অতএব ডলির কাছ থেকে 50 রুবল নিয়ে সে সেন্ট পিটার্সবুর্গে চলে গেল। রাশিয়াকে অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার করবার যে পরিকল্পনা তার ভগ্নিপতিটি করেছে, কারেনিনের পড়ার ঘরে বসে বসে অবলস্কি সেই বিবরণী শুনছিল। কতক্ষণে তার কথা শেষ হবে আর অবলস্কি নিজের ও আনার কাজের কথা পারতে পারবে, সেই জন্যই সে অপেক্ষা করছিল। কারেনিন যখন পিছনে ছাড়া পড়তে পারে না সেটা চোখ থেকে নামিয়ে সে যখন তার প্রাক্তন শ্যালকের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো, তখন অবলস্কি বলল, হ্যাঁ, সে কথা ঠিক। এক একটা বিষয় ধরে বিচার করলে কথাটা খুবই ঠিক, কিন্তু কথা হলো এই যে আমাদের সময়কার মূলমন্ত্রই হলো মুক্তি। ঠিক কথা, কিন্তু অমন আর একটা মন্ত্রের কথা উল্লেখ করছি যার মধ্যে মুক্তিও অন্তর্ভুক্ত। পিসনেকটাকে আরেকবার পড়ে নিয়ে কারেনিন সংশ্লিষ্ট জায়গাটা আবার পড়তে লাগলো। আলোচনাটা যাতে তাড়াতাড়ি শেষ হয় সেই জন্য অবলস্কি ইচ্ছা করেই কারেনিনের সঙ্গে একমত হলো। সঙ্গে সঙ্গে কারেনিনও কথা থামিয়ে চিন্তিতভাবে পাণ্ডুলিপির পাতাগুলো নাড়তে লাগলো। অবলস্কি বলল, ভালো কথা, আমি তোমাকে বলতে এসেছি পমস্কির সঙ্গে দেখা হলে দক্ষিণ রেলওয়ে ও ব্যাংকের সংযুক্ত এজেন্সির কমিশনের সভাপতির চাকরির ব্যাপারে আমার জন্য তাকে একটু বলো। কিছুক্ষণ ভেবে আবার
পিছনেটা পড়ে। কারেনিন বলল, তার সঙ্গে কথা বলতে তো নিশ্চয়ই পারবো, কিন্তু তুমি সে চাকরিটা পেতে চাইছো কেন? মাইনে ভালো, 9,000 পর্যন্ত। আর আমার অবস্থা, 9,000? কথাটা আরেকবার উচ্চারণ করে কারেনিন ভুরু কোঁচকাল। এত মোটা মাইনের কথায় তার মনে পড়ে গেল যে অন্তত এদিক থেকে অবলন্স্কির প্রস্তাবিত চাকরিটা তার পরিকল্পনার মূলনীতির পরিপন্থী, কারণ সেটার উদ্দেশ্যই হলো ব্যয় সংকোচ। আমি মনে করি আমার প্রবন্ধেও সে কথা লিখেছি যে আমাদের এই যুগে এ ধরনের মোটা মাইনে আমাদের পরিচালন সংস্থাগুলোর ভুল অর্থনীতিরই স্বাক্ষর বহন করে। তুমি তাহলে কি চাও? অবলন্স্কি বলল, ধরো একজন ব্যাংকের ডিরেক্টর পায় 10,000, আর সেটা পাবার যোগ্যতা তার আছে, অথবা একজন ইঞ্জিনিয়ার পায় 20,000। মাইনেকে আমি দেখি কোনো জিনিসের দাম হিসেবে, কাজেই সরবরাহ ও প্রয়োজনের নিয়ম তাকে মেনে চলতেই হবে। কোনো মাইনের পরিমাণ যদি এই নিয়মকে না মানে, ধরো যদি দেখি যে একই ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে পাশ করে একই জ্ঞানবুদ্ধি ও কর্মক্ষমতা নিয়ে দুজন ইঞ্জিনিয়ারের একজন পায় 40,000 আর অপরজনকে কাজ করতে হয় মাত্র 2,000-এ, অথবা যদি দেখি যে কোনো সংস্থা জনৈক উকিল অথবা হুজারকে ব্যাংকের ডিরেক্টর নিযুক্ত করে তাকে মোটা মাইনে দিচ্ছে, অথচ সেই চাকরির জন্য প্রয়োজনীয় বিশেষ প্রশিক্ষণ কিছুই কারণেই, তখনই এই সিদ্ধান্তে যেতে আমি বাধ্য যে মাইনেটা দেওয়া হচ্ছে সরবরাহ ও প্রয়োজনের নিয়ম মেনে, দেওয়া হচ্ছে স্রেফ ব্যক্তিগত কারণে। আমি মনে করি এটা যেমন অপব্যয় তেমনই অন্যায়, নীতিগতভাবেও বটে, আবার সিভিল সার্ভিসের উপর এর অশুভ প্রভাবের জন্যও বটে। আমি মনে করি। অবলন্স্কি তাড়াতাড়ি তাকে বাধা দিয়ে বলল, ঠিক কথা, কিন্তু তোমাকে তো স্বীকার করতেই হবে যে এক্ষেত্রে একটি নতুন ও অত্যন্ত উপকারী প্রতিষ্ঠানের পত্তন করা হচ্ছে, আর প্রধান কথাই হচ্ছে যে এটা কোনো সৎলোকের হাতে পড়ুক, এটাই তারা চাইছেন। অবলন্স্কি বেশ জোর দিয়ে কথাটা বলল, কিন্তু সৎ কথাটার মস্কোতে প্রচলিত অর্থটা কারেনিনের জানা ছিল না। সে বলল, সততা একটা নেতিবাচক গুণ। অবলন্স্কি বলল, কিন্তু পমস্কিকে এ কথাটা বললে আমার অনেক উপকার করা হবে, বুঝতেই তো পারছো। কথা প্রসঙ্গে একটু বলা, এই আর কি। কিন্তু ব্যাপারটা তো তার চাইতেও বেশি নির্ভর করছে ভলগারিনভের উপর। আমার তো তাই বিশ্বাস, কারেনিন বলল। অবলন্স্কি মুখটা লাল করে বলল, ওহ, ভলগারিনভ ইতোমধ্যেই তার সম্মতি দিয়েছেন। ভলগারিনভের কথা উঠতেই অবলন্স্কির মুখ লাল হয়ে উঠল, কারণ সেদিন সকালেই সে ইহুদি ভলগারিনভের সঙ্গে দেখা করতে গিয়েছিল, আর সেখানে যা ঘটেছে তার স্মৃতি বড়ই অপ্রীতিকর। এই নতুন পরিকল্পনাটি যে খুবই গুরুত্বপূর্ণ ও সৎ, সে বিষয়ে অবলন্স্কির মনে কোনো সন্দেহ নেই। তবু সকালে অন্যান্য প্রার্থীদের সঙ্গে তাকেও যখন ভলগারিনভ নিজের বসবার ঘরে 2 ঘন্টা বসিয়ে রেখেছিল এবং ইচ্ছা করেই সেটা করেছিল, তখন অবলন্স্কি খুবই অস্বস্তি বোধ করেছিল। কিন্তু কি নিজের কাছে কি অন্যান্য অপেক্ষমান প্রার্থীদের কাছ থেকে সে মনোভাব গোপন রেখে মেঝেময় পায়চারি করতে করতে জুলফিতে টোকা দিতে দিতে অন্যান্য প্রার্থীদের সঙ্গে বাক্য বিনিময় করছিল এবং একটা নতুন দ্ব্যর্থবাচক শ্লেষাত্মক শব্দ সৃষ্টির চেষ্টায় বলেছিল, আমরা তো অপেক্ষা করে আছি একজন জিউপিটারের জন্য। অথচ সারাক্ষণই সে অকারণেই অস্বস্তি ও বিরক্তিতে কাটাল। অথবা হয়তো একটা কারণ ছিল, নিজের দ্ব্যর্থবাচক বাকভঙ্গিতে সে নিজেই সন্তুষ্ট হতে পারেনি। বারবারই বলেছে, আর কতকাল হে জিউপিটার, অথবা জিউপিটার হাসছে। অবশেষে ভলগারিনভ যখন গুরুগম্ভীরভাবে এসে তার সঙ্গে দেখা করল, তাকে অসম্মান করতে পারায় আত্মতুষ্টিতে উপচে পড়ল, আর যখন তাকে সাহায্য করতে প্রায় অস্বীকার করে বসল, তখন অবলন্স্কি অতি দ্রুত ঘটনাটাকে মন থেকে মুছে ফেলল। আর সেই জন্যই কারেনিন তার নাম করতেই অবলন্স্কির মুখটা লাল হয়ে উঠল। এবার আরেকটা বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই। বিষয়টা কি তা তুমি জানো? আনা বিষয়ে। একটু থেমে অবলন্স্কি বলল। আনার নাম উল্লেখ করা মাত্রই কারেনিনের মুখের ভাব সম্পূর্ণ বদলে গেল। আগেকার সজীবতার জায়গায় ফুটে উঠল সুস্পষ্ট ক্লান্তি। চেয়ারে নড়েচড়ে বসে পিসনেকটাকে ঠুকে সে বলল, আমার কাছে ঠিক কি চাও?
একটা সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত। অ্যালেক্সি আলেকজান্দ্রাভিচ, আমি তোমার কাছে মিনতি জানাচ্ছি। সে প্রায় বলতে যাচ্ছিল আহত স্বামীর কাছে নয়, কিন্তু তাতে তার উদ্দেশ্যেরই ক্ষতি হবে ভেবে হঠাৎ কথাটা ঘুরিয়ে দিল। এ মিনতি রাজকর্মচারীকে নয়, একজন মানুষকে, একজন অত্যন্ত দয়ালু মানুষকে, একজন খ্রিস্টানকেও বটে। তার প্রতি তুমি করুণা করো, অবলন্সকি বলল। তার মানে? আমি ঠিক বুঝতে পারছি না, কারেনিন নরম গলায় বলল। হ্যাঁ, তাকে করুণা করো। তুমি যদি তাকে দেখতে, যেমন আমি দেখেছি, গোটা শীতকালে তার সঙ্গেই কাটিয়েছি, তাহলে তার জন্য তোমারও কষ্ট হতো। তার অবস্থা ভয়ঙ্কর, সত্যিই ভয়ঙ্কর। আমার তো ধারণা ছিল, কারেনিন বলল। তার গলার স্বর আর্তনাদের মতো শোনালো। আনা আর্কেদিয়েভনা নিজে যা চেয়েছিল তাই পেয়েছে। ঈশ্বরের দোহাই অ্যালেক্সি আলেকজান্দ্রাভিচ, ওসব নালিশ অভিযোগ থাক, যা হয়ে গেছে তা গেছে। তুমি তো জানো এখন সে কি চাই, কিসের জন্য সে অপেক্ষা করে আছে। বিবাহ বিচ্ছেদ। আমাকে এটাই জানানো হয়েছে যে আমাদের ছেলেকে আমার কাছেই রাখতে হবে। এই শর্ত আমি যদি আরোপ করি তাহলে আনা আর্কেদিয়েভনা বিবাহ বিচ্ছেদে সম্মত নয়। সেই কথা মনে রেখেই তাকে আমার জবাব আমি জানিয়েছি এবং ধরে নিয়েছি যে ব্যাপারটা মিটে গেছে। আমি মনে করি সব মিটে গেছে। আর সে আবারও আর্তনাদের সুরে বলল। ভগ্নিপতির হাঁটুতে হাত রেখে অবলন্সকি বলল, ঈশ্বরের দোহাই, তুমি উত্তেজিত হও না। ব্যাপারটা মিটে যায়নি। সব কথা নতুন করে বলবার অনুমতি যদি দাও তো বলি, অবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে। যখন তোমরা পরস্পরের কাছ থেকে সরে গেলে, তখন যে মহত্ব তুমি দেখিয়েছ তার চাইতে বেশি কিছু আশা করা যায় না। তুমি তাকে সব দিয়েছিলে, তার মুক্তি, এমনকি বিবাহ বিচ্ছেদও, আর সেটা সে বুঝেছিল। হ্যাঁ, সত্যি সে তোমার মহত্বকে অনুভব করেছিল। এমনকি সেই প্রথম মুহূর্তগুলোতে তোমার প্রতি কৃত অন্যায় সম্পর্কে সে এত দূর সচেতন ছিল যে প্রকৃত অবস্থাটা সে বোঝেনি, বুঝতে পারেনি। সব কিছুকেই সে অস্বীকার করেছিল, কিন্তু অভিজ্ঞতা ও সময় তাকে শিখিয়েছে যে তার অবস্থা অত্যন্ত বেদনাদায়ক, প্রকৃতপক্ষে অসহ্য। ভ্রু তুলে কারেনিন বাধা দিয়ে বলল, আনা আর্কেদিয়েভনা জীবন সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই। অবলন্সকি শান্তভাবে আপত্তি জানিয়ে বলল, এ কথা বিশ্বাস না করবার অনুমতি আমাকে দাও। তার অবস্থা তার কাছে বেদনাদায়ক, অথচ অন্য কারো তাতে কোনো লাভ নেই। তুমি বলবে তার যা প্রাপ্য তাই সে পেয়েছে, তা সে জানে, আর তাই তোমার কাছে কিছুই সে চায় না। সে তো প্রকাশ্যেই বলে যে তোমার কাছে কিচ্ছু চাইবার সাহস তার নেই। কিন্তু আমিও তার আত্মীয় স্বজনরা, যারা তাকে ভালোবাসি, তারা সকলেই এজন্য তোমাকে মিনতি করছি। কেন সে এত কষ্ট পাবে? এতে কার কি লাভ হচ্ছে? মাফ করো, মনে হচ্ছে তুমি আমার দোষের প্রতি ইঙ্গিত করছো। কারেনিন বিড়বিড় করে বলল, না না, মোটেই না। কিন্তু তুমি আমাকে বুঝতে চেষ্টা করো, অবলন্সকি বলল। হাতটা বাড়িয়ে আবার সে কারেনিনকে স্পর্শ করল, যেন স্পর্শ করলেই তাকে নরম করতে পারবে। আমি শুধু একটা কথাই বলছি, তার অবস্থা অসহ্য, আর কোনোভাবে নিজের ক্ষতি না করেও একমাত্র তুমিই পারো তাকে স্বস্তি দিতে। এমনভাবে আমি সব ব্যবস্থা করে দেব যে তুমি টেরও পাবে না। যাই বলো, তুমি তো কথা দিয়েছিলে। কথা দিয়েছিলাম আগে, কিন্তু আমাকে এই কথায় বোঝানো হয়েছে যে আমার ছেলের দখলের সমস্যা নিয়ে সে ব্যাপার মিটে গেছে। তাছাড়া আমি আশা করেছিলাম আনা আর্কেদিয়েভনা যথেষ্ট উদারতা দেখাবে। কারেনিনের মুখটা বিবর্ণ হয়ে উঠল, তার ঠোঁট কাঁপতে লাগলো। আর কোনো কথাই সে উচ্চারণ করতে পারল না। তোমার উদারতার উপরই সব কিছু ছুড়ে দিয়েছে। সে ভিক্ষা চাইছে, তোমাকে মিনতি করছে। মাত্র একটি কাজ তুমি করো, যে অসহনীয় অবস্থার মধ্যে সে আছে তা থেকে তাকে উদ্ধার করো। এখন সে আর ছেলেকে চায় না। অ্যালেক্সি আলেকজান্দ্রাভিচ, তোমার তো দয়ার হৃদয়, একবার তার অবস্থায় এসে দাঁড়াও। তার কাছে, তার অবস্থায় বিবাহ বিচ্ছেদের প্রশ্ন তো জীবন মরণের প্রশ্ন। তুমি যদি আগে তাকে কথা না দিতে, তাহলে সে হয়তো এই অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিত, গ্রামে গিয়ে বাস করত। কিন্তু তুমি তো কথা দিয়েছিলে। আর সেও তোমাকে চিঠি লিখেছে, মস্কোতে এসেছে, আর এখানে
এই মস্কোতে এক একজনের সঙ্গে দেখা হচ্ছে আর এক একটা করে ছুরি বিচ্ছে তার বুকে। এইভাবে আজ 6 মাস ধরে সে অপেক্ষা করে আছে। প্রতিটি দিন আশা করছে একটা সিদ্ধান্ত জানতে পারবে। এ যেন একটি লোককে মৃত্যুদণ্ড দিয়ে গলার ফাঁসির দড়ি পরিয়ে মাসের পর মাস রেখে যাওয়া। এই বলা হচ্ছে তোমার মৃত্যু হবে, আবার কখনো বলা হচ্ছে তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, দয়া করে তাকে করুণা করো, আর সব ব্যবস্থা করতে আমি রাজি আছি। কারেনিন বলে উঠল, সে কথা তো নয়, কিন্তু আমি হয়তো এমন কথা দিয়েছিলাম যে কথা দেবার অধিকার আমার ছিল না। তাহলে তোমার কথা তুমি ফিরিয়ে নিচ্ছ? যেটা সম্ভব বলে মনে করি সে কাজ করতে আমি কখনো পিছপা হই না, কিন্তু এই কথা রাখা আমার পক্ষে সম্ভব কিনা সেটা ভেবে দেখবার জন্য আমার কিছু সময় তো চাই। লাফ দিয়ে দাঁড়িয়ে অবলস্কি বলল, না না আলেক্সি আলেকজান্দ্রাভিচ, এ কথা আমি বিশ্বাস করতে চাই না। তার চাইতে হতভাগিনী নারী কেউ নেই, অথচ তুমি কি না তার প্রতি। কিন্তু আমি তো ধর্ম বিশ্বাস করি, তাই খ্রিস্টের নীতিকে তো লঙ্ঘন করতে পারি না, বিশেষত এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে। কিন্তু আমি যতদূর জানি সর্বত্র এখানেও খ্রিস্টানরা বিবাহ বিচ্ছেদকে স্বীকার করে থাকে। অবলন্সকি বলল, আমাদের গির্জাও বিবাহ বিচ্ছেদের অনুমতি দেয়, আর আমাকে দেখো, অনুমতি দেয়, কিন্তু সে অর্থে নয়। আমি তোমাকে ঠিক চিনতে পারছি না অ্যালেক্সি আলেকজান্দ্রাভিচ। একটু চুপ করে থেকে অবলন্সকি বলল, এই তুমিই কি একদিন তার সব কিছু ক্ষমা করনি? আমরাই কি একদিন তোমার উদারতায় মুগ্ধ হইনি? আর তুমিই কি খ্রিস্টানের মনোভাবের বশবর্তী হয়ে একদিন সব ত্যাগ করতে চেয়েছিলে না? তুমি নিজেই তো বলেছিলে, কেউ যদি তোমার কোটটা নেয় তাকে তোমার আলখাল্লাটা দিয়ে দাও। আর আজ আমি বলছি, তুমি কথা বলা বন্ধ করো, কথা থামাও। অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে কারেনিন আর্তকণ্ঠে বলে উঠল, তার মুখ সাদা হয়ে গেছে, নিচের ঠোঁটটা কাঁপছে। আহ, কিন্তু তোমাকে যদি কষ্ট দিয়ে থাকি সেজন্য আমাকে ক্ষমা করো। বিব্রতভাবে একটু হেসে হাতটা বাড়িয়ে অবলন্সকি বলল, আসলে আমি তো দূত হয়ে এসেছি, আমাকে যা বলতে বলা হয়েছিল তাই বলেছি। কারেনিন তার হাতে হাত রেখে 1 মিনিট কি যেন ভাবল, তারপর বলল, বিষয়টা নিয়ে ভেবে একটা পথ খুঁজে বের করব। আগামী পরশু তোমাকে আমার চূড়ান্ত জবাব জানিয়ে দেব। যেন একটা কোনো উদ্দেশ্য নিয়েই সে কথাগুলো বলল। অবলন্সকি উঠতে যাচ্ছে এমন সময় কর্নেই এসে বলল, সের্গেই অ্যালেক্সেইজ স্যার। অবলন্সকি প্রায় বলে ফেলেছিল, কে সের্গেই অ্যালেক্সেইজ? এমন সময় তার মনে পড়ে গেল, ও সের্গেই। সে বলল, আমি ভেবেছিলাম সের্গেই অ্যালেক্সেইজ নিদেন পক্ষে একজন বিভাগীয় ডিরেক্টর তো হবেই। তার মনে পড়ল আনা তাকে বলেছিল তার ছেলের সঙ্গে দেখা করতে। বিদায় নেবার সময় তার সেই ভীরু বেদনামাখা চাউনি তার মনে পড়ল। সে বলেছিল, তার সঙ্গে অবশ্যই দেখা করো, তার সব কথা জেনে এসো, সে কোথায় থাকে, কারা দেখাশোনা করে, আর হ্যাঁ, স্তেব, সম্ভব হলে। তুমি কি মনে করো সেটা সম্ভব? অবলন্সকি বুঝেছিল সম্ভব হলে কথার অর্থ কি। এমনভাবে বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা করা কি সম্ভব যাতে ছেলেকে সে ফিরে পেতে পারে? এখন সে বুঝতে পারছে সে কথা ভেবে কোনো লাভ নেই, কিন্তু ভাগ্নেকে দেখে সে খুব খুশি হলো। কারেনিন শ্যালককে স্মরণ করিয়ে দিল যে কেউ কখনো তার ছেলের কাছে মায়ের কথা তোলে না, আর অবলন্সকিও যেন তার কথা না বলে। কারেনিন বলল, মায়ের সেই দেখার পরেই সে খুব অসুস্থ হয়ে পড়েছিল, তার জীবনের আশঙ্কা দেখা দিয়েছিল, কিন্তু উপযুক্ত চিকিৎসা ও গ্রীষ্মকালে সমুদ্র স্নানের ফলে সে সেরে উঠেছে। এখন ডাক্তারের পরামর্শে আবার তাকে স্কুলে দিয়েছি। সমবয়সী ছেলেদের সঙ্গে মেলামেশাই ভালো ফল হয়েছে। এখন সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আর পড়াশোনাও ভালোভাবে করছে। আহ, কি সুন্দর ছেলে! এখন আর সের্গেই নেই, একেবারে পুরোদস্তুর সের্গেই অ্যালেক্সেইজ। নীল কুর্তা ও লম্বা ট্রাউজার পরা একটা চওড়া কাঁধ সুদর্শন বালককে অসংকোচে দ্রুত পায়ে ঘরে ঢুকতে দেখে অবলন্সকি হেসে বলল, তাকে বেশ স্বাস্থ্যবান ও সুখী দেখাচ্ছে। একজন পরিচিত লোক ভেবেই সে মামাকে অভিবাদন করল, কিন্তু তাকে চিনতে পেরেই মুখটা লাল করে এমনভাবে সরে গেল যেন কেউ তাকে আঘাত করছে, কেউ তাকে রাগিয়ে দিয়েছে।
বাবার কাছে গিয়ে স্কুলে সে কি নম্বর পেয়েছে তার একটা প্রতিবেদন তার হাতে দিল। বাবা বলল, বেশ ভালো, তুমি যেতে পারো। বেশ বড় হয়ে গেছে, একটু শুকিয়ে গেছে, সত্যিকারের বালক হয়ে উঠেছে, আর শিশুটি নেই। খুব ভালো, অবলন্সকি বলল। আমার কথা তোমার মনে আছে? ছেলেটি কটাক্ষে বাবার দিকে তাকালো। তোমার কথা আমার মনে আছে মামু, বলেই সে মুখটা নামিয়ে নিল। মামা তাকে কাছে ডেকে হাতটা ধরল। তারপর কেমন চলছে? কি যে বলবে বুঝতে না পেরে শুধু কথা বলার আগ্রহেই অবলন্সকি বলল। ছেলেটির মুখ লাল হয়ে উঠল, কোনো জবাব দিল না, সাবধানে হাতটা সরিয়ে নিল। অবলন্সকি তার হাতটা ছেড়ে দিতেই সে বাবার দিকে একবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, তারপরেই ছাড়া পাওয়া পাখির মতো ছুট্টে ঘর থেকে বেরিয়ে গেল। সের্গেই তার মাকে শেষ দেখবার পরে একটা বছর কেটে গেছে। এই 1 বছরের মধ্যে কারো মুখে সে তার মায়ের কথা একবারও শোনেনি। সেই বছরই তাকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর সেখানে সে শুধু সহপাঠীদেরই জেনেছে, তাদেরকেই ভালোবেসেছে। মায়ের যে স্বপ্ন ও স্মৃতির ফলে সে অসুস্থ হয়ে পড়েছিল সেটা আর কখনো তার মনে আসেনি। যদি কখনো তারা দেখা দিত তাহলে সে জোর করে সে স্বপ্ন ও স্মৃতিকে মন থেকে তাড়িয়ে দিত। এগুলোকে সে মেয়েদের উপযুক্ত লজ্জাকর মনোভাব বলেই মনে করত। যে ছেলের সঙ্গী শুধু ছেলেরা, এসব মনোভাব তার উপযুক্ত নয়। সে জানত তার বাবা ও মার মধ্যে ঝগড়া হয়েছে, তারা আলাদা হয়ে গেছে, আর তাকে তার বাবার কাছেই থাকতে হবে। কাজেই সেই অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতেই সে সাধ্যমতো চেষ্টা করেছে। এই মামাকে দেখে তার ভালো লাগেনি, কারণ সে তার মায়ের মতোই দেখতে, আর তাকে দেখে সেই সব লজ্জাকর স্মৃতি তার মনে পড়ে গেছে। সে বিশেষ করে অসন্তুষ্ট হয়েছে এই জন্য যে দরজার বাইরে দাঁড়িয়ে মামা ও বাবার কথা কাটাকাটি সে শুনতে পেয়েছে। ঘরে ঢুকে তাদের মুখের ভাবও সে লক্ষ্য করেছে, আর তার কথা থেকেই বুঝতে পেরেছে যে তারা তার মায়ের কথাই বলছিল। বাবার দোষ সে দেখতে চায় না, কারণ বাবার কাছেই সে থাকে, তার উপরেই সে নির্ভর করে। তাই যেহেতু মামা তার মনের শান্তি নষ্ট করতে এসেছে, তাই সে তার দিকে তাকাতেই চায় না। তথাপি অবলন্সকি যখন তার পিছন পিছন ঘর থেকে বেরিয়ে এসে সিঁড়িতে তাকে দেখতে পেয়ে কাছে ডাকলো এবং পড়াশোনার ফাঁকে ছেলেদের নিয়ে সে কেমন মজা করে তা জানতে চাইল, তখন বাবার অনুপস্থিতিতে তার সঙ্গে কথা বলতে তার মন্দ লাগলো না। সে জবাব দিল, এখন আমরা রেল রেল খেলি। খেলাটা এইভাবে হয়, 2টি ছেলে বেঞ্চিতে বসে, তারা যাত্রী, আর একজন তার উপর দাঁড়ায়, বাকি সকলে সেটাকে টানতে থাকে। সে কাজটা তুমি হাত দিয়েও করতে পারো, আবার বেল্ট দিয়েও করতে পারো। এইভাবে সবগুলো ঘরেই আমরা গাড়ি চালাই। প্রথমেই দরজাগুলো খুলি। কন্ডাক্টরের পক্ষে কাজটা কিন্তু সোজা নয়, তা তোমাকে বলে দিচ্ছি। আর যে ছেলেটা দাঁড়িয়ে থাকে, অবলন্সকি হেসে প্রশ্ন করলো, তাকে খুব তাড়াতাড়ি করতে হয়, বিশেষ করে ট্রেনটা যখন হঠাৎ থেমে পড়ে বা কেউ পড়ে যায়। ব্যাপারটা তো খুব গুরুতর দেখছি। তাই মায়ের মতোই সজীব চোখ দুটির দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে অবলন্সকি বলল, আনার কথা তাকে বলবে না। কারেনিনকে এই কথা দেয়া সত্ত্বেও অবলন্সকি তা না বলে পারল না। হঠাৎ জিজ্ঞাসা করলো, তোমার মাকে মনে পড়ে? না, পড়ে না, সের্গেই সাফ জবাব দিল। তার ভ্রু কুঁচকে গেল, মুখ লাল হয়ে উঠল। মামা অনেক চেষ্টা করেও তার মুখ থেকে আর একটি কথাও বের করতে পারল না। আধ ঘন্টা পরে তার গৃহশিক্ষক দেখতে পেল সে সিঁড়ির উপরেই দাঁড়িয়ে আছে। সে কাঁদছে না চোখ মুছছে ঠিক বুঝতে পেল না। পড়ে গিয়ে আঘাত পেয়েছ বুঝি? সে জিজ্ঞাসা করল। তোমাকে তো আগেই সাবধান করে দিয়েছিলাম যে ও খেলাটা বিপজ্জনক। আমি প্রধান শিক্ষককে বলবো। আঘাত পেলে সে কথা কেউ জানতে পারত না, সে কথা আপনাকে জোর দিয়েই বলতে পারি। তাহলে কি হয়েছে? আমাকে একা থাকতে দিন। মনে পড়ে কিনা তাতে তার কি দরকার? কেন আমি মনে রাখব? আমাকে একা থাকতে দিন। তার গৃহশিক্ষককে নয়, সারা জগৎকে শুনিয়ে সে কথাগুলো বলল। সেন্ট পিটার্সবুর্গে এসে অবলন্সকি যথারীতি এতটুকু সময় নষ্ট করল না। বোনের বিবাহ বিচ্ছেদ ও নিজের কাজকর্ম ছাড়াও মস্কোর ভারী বাতাসে শ্বাস টানবার পরে এখানে এসে যথাপূর্ব সে নিজেকে বেশ চাঙ্গা করে তুলল। যতই কাফে ও অমনিবাস থাকুক, আসলে মস্কো একটা বদ্ধ জলাভূমি, সে সম্পর্কে অবলন্সকি সর্বদাই সচেতন। মস্কোতে বিশেষ করে নিজের পারিবারিক গণ্ডের মধ্যে
তার মন মেজাজ একেবারেই খিচড়ে যায়। বাইরে কোথাও বেড়াতে না বেরিয়ে সে যদি দীর্ঘদিন সেখানে কাটায়, তাহলে স্ত্রীর বদমেজাজ ও ছিচকেপনা, ছেলে মেয়েদের স্বাস্থ্য ও লালন পালন আর অফিসের ছোটোখাটো কাজ নিয়ে সে একেবারে হাঁপিয়ে ওঠে। ধার কর্জ নিয়ে দুশ্চিন্তা তো আছেই। এইসব চিন্তা ভাবনাকে আগুনে মোমের মতো গলিয়ে ফেলতে তাকে মাঝে মাঝেই সেন্ট পিটার্সবুর্গে যেতে হয়। সেই সব পুরনো মহলে মিশতে হয় যেখানে সে বেঁচে থাকে, মস্কোর মতো শুধু টিকে থাকে না। তার স্ত্রী, আজই প্রিন্স সেসেন্সকির সঙ্গে তার কথা হয়েছে। প্রিন্স সেসেন্সকির স্ত্রী আছে, পরিবার আছে, বড় বড় ছেলেরা কোর অফ ফেজেসে ভর্তি হয়েছে। আবার আরেকটা অবৈধ পরিবারও তার আছে, সেখানেও ছেলে মেয়ে আছে। তার প্রথম পরিবারটি চমৎকার, তাহলেও দ্বিতীয় পরিবারেই সে আরও বেশি সুখে থাকে। বড় ছেলেকে নিয়ে সে দ্বিতীয় পরিবারে বেড়াতে গিয়েছিল। অবলন্স্কিকে সেই বলেছে যে এটা তার ছেলের পক্ষে কল্যাণকর, এতে দৃষ্টিভঙ্গিরও প্রসার ঘটে। মস্কোতে হলে এটাকে তারা কি মনে করত? তার ছেলেমেয়েরা, সেন্ট পিটার্সবুর্গে ছেলেমেয়েরা বাবা মাকে নিয়ে মাথা ঘামায় না। লেখাপড়ার জন্য ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। লভ এর মতো কারো মনেই এই অযৌক্তিক ধারণা নেই যে ছেলেমেয়েরা জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবে আর তাদের বাবা মার কপালে জুটবে শুধু কাজ আর দুশ্চিন্তা। এখানে সকলেই বোঝে যে প্রত্যেকেরই উচিত নিজের জন্য বাঁচা, আর শিক্ষিত লোকের পক্ষে সেটাই তো জীবনের একমাত্র পথ। তার কাজ মস্কোতে যে ভারী আশাহীন কাজের জল তাকে বয়ে বেড়াতে হয়, এখানে কাজ সেরকম নয়। এখানে কাজের মধ্যে রস আছে, দেখা সাক্ষাৎ, সুযোগ সুবিধা, ভালো ভালো বুলি, চুটকি বলার সময় অপরের নকল করবার ক্ষমতা, এসব থাকলে তাকে আর ঠেকায় কে? এই তো আগের দিন ব্রিয়ান্তসেভের সঙ্গে অবলন্স্কির দেখা হলো। সে তো এখন একজন কেউকেটা লোক। কিন্তু যে জিনিসটা অবলন্স্কির সবচাইতে ভালো লেগেছে সেটা হলো আর্থিক ব্যাপারে সেন্ট পিটার্সবুর্গের মনোভাব। বার্তানিয়াস্কির হালচাল দেখে তার তো মনে হয় সে বছরে অন্তত পক্ষে 50,000 খরচ করে। ডিনারের পরে কথা প্রসঙ্গে অবলন্স্কি বলেছিল, আমার বিশ্বাস তুমি মর্দভেনস্কির একজন ঘনিষ্ঠ বন্ধু। আমার জন্য যদি তাকে দু একটা কথা বলো তাহলে বড় ভালো হয়। একটা চাকরি পেলে আমার বড় উপকার হয়। দক্ষিণ রেলওয়ে ও ব্যাংকের। ওসব কথা রাখো, অত কথা আমার মনে থাকবে না। কিন্তু ওইসব ইহুদি ও তাদের রেলওয়ের সঙ্গে তুমি কেন নিজেকে জড়াতে চাইছো? আমার কথা যদি শোনো তো বলি, খুব নোংরা। আমি আর পারছি না, বেঁচে থাকার মতো কোনো সংস্থানও নেই। আরে বেঁচে তো আছো নাকি? তা আছি, তবে ঋণে ডুবে আছি। সত্যি? কত? বার্তানিয়াস্কি সহানুভূতির সঙ্গে জানতে চাইল। সে অনেক, প্রায় 20,000। বার্তানিয়াস্কি হো হো করে হেসে উঠল, বলল, আরে তুমি তো ভাগ্যবান, আমার ঋণ তো 15 লাখের মতো, অথচ বিষয় সম্পত্তি তো লবডঙ্কা, অথচ দেখতেই পাচ্ছ কেমন বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছি। শুধু কথা শুনে নয়, চারিদিকে সব কিছু দেখে শুনে অবলন্স্কি এ ব্যাপারটা বিশ্বাস করেছে। জিয়াকভ 30,000 ধার করেছে, কিন্তু একটা পয়সাও তার সম্বল নেই, অথচ সে তো বেঁচে আছে, বেশ ভালোভাবেই বেঁচে আছে। কাউন্ট ক্রিপ্টস তো অনেক আগেই লাটে উঠেছে, অথচ সেও 2জন রক্ষিতা রেখেছে। পেত্রভস্কি তো 50 লাখের গাড্ডায় পড়েছে, কিন্তু জীবনযাত্রার ধারা একটুও পাল্টায়নি, বরং আর্থিক জগতে এমন একটা বড় পদে সে বসে আছে যার জন্য বছরে মাইনে পায় 20,000। এছাড়াও সেন্ট পিটার্সবুর্গে এসে অবলন্স্কির শরীরও ভালো হয়েছে। এখানে এসে তার বয়সই কমে গেছে। মস্কো থাকতে মাথার চুলে পাক ধরেছে, ডিনারের পরেই ঘুম পেয়ে যেত, সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠতেও হাঁপ ধরত, তরুণীদের সঙ্গে কেমন অস্বস্তি বোধ করত, আর বল নাচ তো ছেড়েই দিয়েছিল। সেন্ট পিটার্সবুর্গ তার ঘাড় থেকে 10টা বছর নামিয়ে দিয়েছে। বিদেশ থেকে ফিরে এসে তার 60 বছর বয়সের দাদা প্রিন্স পিওতর অবলন্স্কি যেরকমটা বলেছিল, সেন্ট পিটার্সবুর্গে অবলন্স্কিরও সেই রকমই লাগছে। পিওতর অবলন্স্কি বলেছিল, কেমন করে বাঁচতে হয় তাই আমরা এখানে জানি। তুমি কি বিশ্বাস করবে, গ্রীষ্মকালটা তো বাদেনে কাটালাম, আর যোব সাক্ষী, নিজেকে যুবক বলে মনে হতে লাগলো। কোনো সুন্দরী তরুণীকে দেখলেই মনে হতো ডিনারের সঙ্গে 1 ফোঁটা খেতাম, আর শরীরটা বেহালার মতো চাঙ্গা হয়ে উঠত। রাশিয়াতে ফিরে এলাম, স্ত্রীর সঙ্গে দেখা হলো, গ্রামে গিয়ে আর কি, বাস।
পক্ষকালের মধ্যে ড্রেসিং গাউনের মধ্যে ফিরে গেলাম। ডিনারের সময় পোশাক বদলানো ছেড়ে দিলাম। আর তরুণীদের চিন্তা, বুড়ো মানুষের যা হয় আর কি। আত্মার মুক্তির চিন্তা ছাড়া আর কোনো চিন্তাই রইল না। প্যারিতে গেলাম। আবার সব ঠিক হয়ে গেল। অবলন্স্কির অবস্থাও পিয়তরের মতোই। মস্কোতে তার এমন অবস্থা দাঁড়ালো যে আর কিছুদিন থাকলে সেও আত্মা ও মুক্তির স্তরেই পৌঁছে যেত। কিন্তু যেই সেন্ট পিটার্সবুর্গে এলো, অমনি নতুন করে পাখনা গজালো। প্রিন্সেস বেতসি তেরস্কায়া ও অবলন্স্কির মধ্যে সম্পর্কটা অনেক দিনের এবং বিশেষ ধরনের। অবলন্স্কি মনের সুখে তার সঙ্গে ঢলাঢলি করে এবং মনের সুখে অশোভন মন্তব্যও করে। সে জানে এইসবই প্রিন্সেসের ভালো লাগে। কারেনিনের সঙ্গে আলোচনার পরদিনই সে প্রিন্সেসের সঙ্গে দেখা করতে গেল, আর তার যৌবন এমনই মাথাচাড়া দিয়ে উঠল যে ঢলঢলিটা বড় বেশি দূর হয়ে গেল এবং এমন একটা গাড্ডায় পড়ে গেল যে সেখান থেকে উদ্ধার পাওয়াই শক্ত হয়ে উঠল। এই অবস্থায় প্রিন্সেস মিয়াকায়া এসে পড়ায় তাদের দহরম মহরমে ভাটা পড়ল। তাকে দেখেই প্রিন্সেস মিয়াকায়া চেঁচিয়ে উঠে বলল, এই যে আপনি এখানে! আপনার বেচারি বোনটি কেমন আছে? ওভাবে আমার দিকে তাকাবেন না। তার চাইতে শতগুণ খারাপ যারা, তারাও যেদিন থেকে তার পেছনে লেগেছে সেদিনই আমার ধারণা হয়েছে যে সে প্রশংসনীয় আচরণেই আছে। সে যে সেন্ট পিটার্সবুর্গে এসেছে একথা ভ্রন্সকি আমাকে জানায়নি বলে আমি তাকে ক্ষমা করতে পারি না। আমি অবশ্য তার সঙ্গে দেখা করতাম, তাকে নিয়ে সব জায়গায় যেতাম। দয়া করে তাকে আমার ভালোবাসা জানাবেন। এখন তার কথা আমাকে সব বলুন। অবশ্য তার অবস্থা খুবই খারাপ, অবলন্স্কি সরল মনেই বলতে শুরু করলো। কিন্তু প্রিন্সেস মিয়াকায়া যথারীতি তার কথায় বাধা দিয়ে নিজেই কথা বলতে শুরু করে দিল। সে যা করেছে কেবল আমি ছাড়া আর সকলেই তাই করে। শুধু তারা করে লুকিয়ে, আর সে করেছে প্রকাশ্যে, বিনা ছলনায়। আর সেই ঠিকই করেছে। তার সবচাইতে ভালো কাজ সে করেছে আপনার ওই অপদার্থ ভগ্নিপতিটিকে ছেড়ে দিয়ে। একথা বলার জন্য আমাকে মাফ করবেন। সকলেই বলে সে কত চালাক, কত চালাক। শুধু আমিই বলি যে সে একটি বোকা। আর এখন যেই সে লিডিয়া আইভাননা ও সেই লোদার সঙ্গে হাত মিলিয়েছে, অমনি সকলে স্বীকার করেছে যে সে একটি বোকা। তাদের সঙ্গে দ্বিমত হতে পারলে আমি খুশি হতাম, কিন্তু এক্ষেত্রে সেটা অসম্ভব। অবলন্স্কি বলল, দয়া করে অর্থটা আমাকে বুঝিয়ে দিন তো। গতকাল আমি বোনের হয়ে তার কাছে একটা চূড়ান্ত জবাব দিয়েছিলাম। জবাব না দিয়ে সে বলেছে বিষয়টা নিয়ে আর একবার ভেবে দেখবে। আর আজ সকালের জবাব বদলে পেয়েছি একটা নেমন্তন্ন। আজ সন্ধ্যায় সেখানে গিয়ে আমি যেন কাউন্টেস লিডিয়া আইভাননার সঙ্গে দেখা করি। প্রিন্সেস মিয়াকায়া খুশির সুরে বলে উঠল, তবেই বুঝুন। জবাবটা কি দেবে সেটাও তারা লাদোর কাছেই জেনে নেবে। লাদো কেন? কে এই লাদো? সে কি? বিখ্যাত জুলে লাদো। অন্তর্দৃষ্টির অধিকারী জুলে লাদোকে চেনেন না? আবার অপদার্থও বটে। তবে আপনার বোনের ভাগ্য তার উপরেই নির্ভর করছে। গায়ে থাকার ওই তো ফল, কোনো খবরই রাখেন না। এই লাদো ছিল প্যারির একটি দোকানের কর্মচারী। একদিন ডাক্তারের কাছে গিয়ে তার বসবার ঘরেই ঘুমিয়ে পড়ল, আর ঘুমের মধ্যেই সে রোগীদের ওষুধ বাতলে দিতে লাগলো। আশ্চর্য সব ওষুধ। উরি মেলেদনেস্কির অসুখ হলো। তার স্ত্রী লাদোর কথা শুনে তাকে নিয়ে এলো স্বামীর কাছে। এখন চিকিৎসা চলছে। আমি যতদূর জানি চিকিৎসায় কোনো ফলই হয়নি। বেচারি আগের মতোই দুর্বল আছে, কিন্তু লোকটির ওপর তাদের অগাধ বিশ্বাস। যেখানে যায় তাকে সঙ্গে নিয়ে যায়। রাশিয়াতেও নিয়ে এসেছে। এখানে সকলেই তার পায়ের উপর পড়ে আছে, আর সেও তো তাদের সকলের চিকিৎসা চালিয়ে যাচ্ছে। কাউন্টেস বেজবকে ভালো করে তোলায় তিনি তো খুশি হয়ে তাকেই গ্রহণ করেছে। গ্রহণ করেছেন? হ্যাঁ, গ্রহণ করেছেন। এখন সে আর লাদো নেই, কাউন্ট বেজবুব। কিন্তু সেটা কথা নাই। লিডিয়াকে আমি ভালোবাসি, কিন্তু এখন তার মাথায় ঘুরে গেছে। লিডিয়াও তার খপ্পরে পড়েছে। এখন তো সে বা কারেনিন কেউই লাদোর সঙ্গে পরামর্শ না করে কোনো কাজ করে না। তাই তো বলছি, আপনার বোনের ভাগ্য এখন লাদোর হাতে, অথবা বলা যায় কাউন্ট বেজুভ এর হাতে। ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব। আগের 37টি পর্বের অডিও বুক লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।
আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।